আমি একজন উপদেষ্টার সিনিয়র উপদেষ্টার আমি ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম, স্যার যে রয়ের গোয়েন্দা প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশে কেন এখনো বসিয়ে রাখা হচ্ছে। যে বাঙালির চরিত্রটা, বাংলাদেশিদের চরিত্রটা যে থামিয়ে দিয়ে কি হয়েছে ঘটনাটা জানেন, দরকারে আইন আছে দেশে, পুলিশে দেন, তাকিয়ে দেখবে, মোবাইল ফোনে ভিডিও করবে। কারণ এই যে বাংলাদেশের চরিত্র, ওকে মারছে তাতে আমার কি? আমরা আজকের থেকে 96 অস্ত্র উদ্ধার করেছি, তাও অস্ত্র উদ্ধার করেছি রমনা এবং মগবাজারের মতো বাজে জায়গায়। এই সুব্রত বাইনের পিছনে বহুবার তার বাসায় হানা করেছি। সে রামপুরা, সুব্রত বাইন রামপুরা ঝিলে ঝাঁপ দিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে বেঁচেছিল। ইউনূস বিপ্লবটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, বিপ্লবটাকে যেভাবে নষ্ট করে দিয়েছে, যদি সিরিয়ার মতো জুলানি যখন ক্ষমতা দখল করলো, সাথে সাথে কিন্তু লাগাতার ফাঁসি দিয়ে দিল 10-15 জনকে। তারা কিন্তু কোর্ট বসায়নি, কোনো কাহিনী করে সময় নষ্ট করে নাই। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডেনাইড। বিচারকে বিলম্বিত করা মানেই হচ্ছে বিচার না করা। সুতরাং ওই জুলানি কিন্তু এসেই একসাথে ফাঁসি দিয়েছে অনেকজন, একটা উদাহরণ সৃষ্টি করছে। সেটাই হচ্ছে বিপ্লবের প্রক্রিয়া। দেশে যখন একটা বিপ্লব হয়, 1002 মানুষ মারা যায়, তখন যদি এইসব ভারতীয় পোষা এবং এনজিও, পশ্চিমা পোষা এনজিওদেরকে উপদেষ্টা এনে বসানো হয়, তাহলে আপনি বিচার কোত্থেকে পাবেন? আমি কয়েক দফা যেই ভারতের রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী, যাকে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি, যেই ভারতের রয়ের প্রধান ঢাকায় বসে, ভারতের দূতাবাসে বসে, সে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। সে এবং আরেক রয়ের সদস্য হচ্ছে কালবেলার সন্তোষ শর্মা, এরা মিলে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধেই, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এতবার ছবি দেখিয়ে, ভিডিও করে, কমসে কম 2 জন উপদেষ্টাকে বিস্তারিত পাঠিয়ে, টেলিফোন করে বলে, মেসেজ পাঠিয়ে বলে যে স্যার কিছু একটা করেন, দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে আমি একটা মেসেজ পাঠিয়েছি, ওই মেসেজটা একটু শো করতে পারেন। কয়েকদিন আগে একজন উপদেষ্টাকে পাঠিয়েছিলাম ইংরেজিতে, তো তাড়াহুড়ো করে টাইপ করেছিলাম, আমার কিছু ভুলও আছে উত্তরে, তারপরও টাইপও আছে, বাট মূল সারাংশটা বলে দিচ্ছি। আমি একজন সিনিয়র উপদেষ্টার আমি ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম, স্যার যে রয়ের গোয়েন্দা প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশে কেন এখনো বসিয়ে রাখা হচ্ছে। তার বিরুদ্ধে আমি ওনাকে অন্যভাবে বলেছি যে এই যে বাংলাদেশের ক্ষতি হচ্ছে, এটা কি আপনারা দেখবেন না? উনি উত্তর দিয়েছেন, দিস ইজ দি জব অফ ইন্টেলিজেন্স অ্যান্ড ফরেন অফিস, প্লিজ। তো আমি উত্তর দিয়েছি, স্যার আমি যে এত বছর এত কিছু করলাম হাসিনাকে এবং ভারতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য, এটা কিন্তু আমার জব ছিল না, আমার সরকারি কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না। আমার দেশপ্রেমিক হিসাবে নিজ যে দায়িত্বে এই কাজগুলো করেছি। কিন্তু আপনারা নিজেরা সরকারের অংশ, এটা তো আপনাদের দায়িত্ব, এই দায়িত্ব তো আপনারা এড়িয়ে যেতে পারেন না। তো এটা সরিয়ে দিতে পারেন। আমি দুঃখিত, আমি উপদেষ্টার আমি নাম বললাম না, যেহেতু আই রেসপেক্ট হিম। আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে জনতার কাছে ওনাদেরকে জবাবদিহি করার জন্য। যে আপনাকে বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা। এই যে সোহাগ হত্যা, তারপরে মানে ক্রমাগত একটার পর একটা নাটক কিন্তু বাংলাদেশে ঘটে চলছে। মানুষ কিন্তু 2 সপ্তাহের মাঝখানে সোহাগকে ভুলে যাবে। এটা হচ্ছে বাংলাদেশিদের চরিত্র। কারণ বাংলাদেশিদের চরিত্রের মাঝখানে কোনো অবজেক্টিভ বা কোনো মিশন নাই। এরা হচ্ছে হুজুগে। বেসিক্যালি ইন জেনারেল বাংলাদেশি মানুষ হচ্ছে হুজুগে। একটা বিষয় পেল, 2 দিন 5 দিন আলোচনা থাকবে, দুঃখ প্রকাশ থাকবে, ঘৃণা প্রকাশ থাকবে, তারপরে আরেকটা যখন ঘটনা ঘটবে তখন আগেরটা ভুলে যাবে। হাসিনার আমলেও কিন্তু তাই হয়েছে। কেন হয়েছে? বিষয়টা কিন্তু হাসিনা, ডক্টর ইউনূস না, বিষয়টা হচ্ছে এই জাতির কোর প্রবলেম, যে চরিত্রের মূল সমস্যা। আমার তো ভোট চাই না, আমার সস্তা জনপ্রিয়তা চাই না, তাই আমি মূল সমস্যাটা সরাসরি বলি। আমি জনগণকে তেলও মারি না, হাসিনাকেও তেল মারি নাই, বিএনপিকেও তেল মারি না। কিন্তু যতদিন পর্যন্ত বাংলাদেশিরা নিজেদের
সমস্যাটা না অনুধাবন করতে পারবে এবং নিজেদেরকে না সংশোধন করতে পারবে, এই সব ঘটনার কোনোদিন শেষ হবে না। এই যে দেখেন, গতকালকে সোহাগ ঘটনার কয়েকদিন পরেই গতকালকে কিন্তু পুরানা ঢাকায় কিন্তু একটা ছেলেকে এইভাবে পিটাতে যাচ্ছিল, হত্যা করতে যাচ্ছিল। কিন্তু জনগণ সোহাগ ঘটনার পর থেকে সেই শিক্ষাটা এতটুকুই তাজা ছিল, সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আবেগ বা অনুভূতি, পজিটিভ আবেগ, নেগেটিভ আবেগ না, যে রাস্তায় একজনকে পেলাম, চোর চোর চোর, ধর ধর ধর, মার, সবাই বেড়ে মেরে ফেললো পিটিয়ে। যারা মারলো পিটালো তারা কেউ জানলেও না তার বিরুদ্ধে অভিযোগটা কি। একজন পিটাচ্ছে, সবাই পিটানোতে অংশগ্রহণ করলো। এই যে বাঙালির চরিত্রটা, বাংলাদেশিদের চরিত্রটা, যে থামিয়ে দিয়ে কি হয়েছে ঘটনাটা জানেন, দরকারে আইন আছে দেশে, পুলিশে দেন, তাকিয়ে দেখবে, মোবাইল ফোনে ভিডিও করবে। কারণ এই যে বাংলাদেশের চরিত্র, ওকে মারছে তাতে আমার কি, কিন্তু বুঝতে পারছে না যে এই মাঠটা তার বিরুদ্ধে আসবে একদিন, তখন তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আমি এই শব্দটা, এই সেন্টেন্সটা কিন্তু আমি গত 6-7 বছর ধরে বলে এসেছি অনেকগুলা লাইভে, আপনার লাইভেও, যে বাঙালি জাতির চরিত্র হচ্ছে তাতে আমার কি। কিন্তু বুঝতে পারছে না যে ওই একই বিপদটা আগামীকালকে তার উপরে আসবে এবং তাকে বাঁচানোর জন্য কেউ দাঁড়াবে না। ধন্যবাদ যারা পুরনো ঢাকায় ওই ছেলেটাকে বাঁচানোর জন্য দাঁড়িয়েছিলেন। তাই বাংলাদেশিদের প্রতি আমার অনুরোধ, দয়া করে দাঁড়ান, সবাই একত্রে দাঁড়ান। ঘুষি মারার আগে এই যে মব জাস্টিস বন্ধ করে বিচার করেন, থানায় দেন, আইন আছে দেশে, আইনটাকে কার্যকরী করেন। যদি আইনের গাড়ি না চলে, পুলিশকে ধাক্কান, হাইকোর্ট ঘেরাও করেন, উকিলদেরকে ধাক্কান, সরকারকে ঘেরাও করেন, কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা বলতে যাচ্ছিলাম, সো যতদিন মনে রাখতে হবে, যতদিন চুপ্পু বসে থাকবে তার জায়গায়, একটার পর একটা ঘটনা ঘটতেই থাকবে। কারণ ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য, এবং এক রাজনৈতিক দলকে আরেক রাজনৈতিক দলের বিরুদ্ধে সার্বক্ষণিকভাবে সংঘর্ষে লাগিয়ে রাখার জন্য ভারতের মাস্টার প্ল্যান হচ্ছে এইটা, যে বাংলাদেশকে স্থিতিশীল হতে দিবে না। আমি আগেও বলেছি আমার গত ভিডিওতে, যে তারা চাচ্ছে, ভারত চাচ্ছে যে নির্বাচন দ্রুত হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক। আপনি দেখেন, তাকে ভারত ভালো করেই জানে যে বিএনপি 6 মাস টিকবে না, টিকতে দিবে না। আমি বলেছি, বারবার চিৎকার করে বলেছি যে অস্ত্র উদ্ধার হচ্ছে না, সব নাটক এগুলা। ওই টোকাইদের ভাঙ্গাচোরা অস্ত্র এনে, যেটা দিয়ে গুলিও ফায়ারও হবে না, এরকম 2-4টা এনে সামনে দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে শো অফ হচ্ছে। সব বুলশিট। আমরা অস্ত্র উদ্ধার করেছি, আমরা আজকের থেকে 96 অস্ত্র উদ্ধার করেছি। তাও অস্ত্র উদ্ধার করেছি রমনা এবং মগবাজারের মতো বাজে জায়গায়। এই সুব্রত বাইনের পিছনে বহুবার তার বাসায় হানা করেছি। সে সুব্রত বাইন রামপুরা ঝিলে ঝাঁপ দিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে বেঁচেছিল। তার সঙ্গী সাথী 4তলা ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়ে পা ভেঙেছিল, টিনের চালের উপর লাফ দিয়ে পড়ে। তো এগুলো আমরা জানি, সব বাজে কথা বলে লাভ নেই। আমরা এক রাত্রে 46 ব্রিগেডের অধীনে 30 বেঙ্গল, আমরা এক রাত্রে অপারেশনে, সেই মগবাজার রমনা তো আছেই, সেই ক্রিমিনালকে চেস করতে করতে মাঝরাতে গাজীপুর চলে গেছি কালিয়া করে। সেখান থেকে ধানের মাচার উপর থেকে, ধানের মাচার ভিতর থেকে আমরা অস্ত্র বের করে নিয়ে আসছি। আমরা মগবাজারে সমস্ত অস্ত্র থাকেও, মগবাজারের এই যে মনে করেন আমার সিনিয়র, আল্লাহ বেহেশতবাসী করুক ওনাকে, উনি এমনভাবে পিটাচ্ছিলেন যে আমি মায়া দয়া করলাম যে এইভাবে স্যার মারার দরকার নাই। উনি বললেন, দেলোয়ার তুমি বুঝবা না। ঠিকই আমার সামনে ওই টোকাই ওই ময়লা ফেলে, যে ময়লা স্তূপের থেকে ব্যাগ বের করে নিয়ে আসলো। ব্যাগের ভিতরে চকচকা নতুন 3টা ওয়ালটার পিপিকে এবং 500-600 বুলেট। তারপরে এক মহিলাকে, যখন ভদ্রভাবে মহিলাকে দরজা খুলে প্রশ্ন করলো, মহিলা আঙ্গুল তুলে লেকচার মারলো সেনাবাহিনীকে যে আমার ঘরে আসছেন কোন মুখ সুমুখ। তখন ঠাস করে একজন মারলো চোর। মহিলার গায়ে হাত তুলো আমি কখনোই সমর্থন করি না, বাট এখানে মহিলাকে বলবো না, ক্রিমিনাল যারা সন্ত্রাস এবং ক্রিমিনালদের অস্ত্র রক্ষক ছিল, ওই চর খাওয়ার পরে সেই মহিলা, সেখানে একটা নারিকেল গাছ ছিল তার বাসার সামনে, সেই নারিকেল গাছের যে উপরে পাতার মাঝখানে অস্ত্র ঢুকানো ছিল, ডাবের পরিবর্তে অস্ত্র ছিল। সুতরাং এগুলো তো সাধারণ জনগণ জানবে না। সেনাবাহিনী আন্তরিকভাবে অস্ত্র উদ্ধার করতে গেলে আওয়ামী লীগ এবং ভারত যেই পরিমাণ অস্ত্র AK-47, এই যে
ছাত্রদের উপর গুলি চালানো হলো, এত অস্ত্র দেখেছি যে ছাত্রদের উপর গুলি করছে, এই সব অস্ত্রগুলো গেল কই?